তর্কের খাতিরে বীণাপাণি সেদিন বলেছিলেন ৫টা ৬টা বছর, এত কি বেশি সময়? কথাটা হয়তো অযৌক্তিক নয়, তাহলে বীণাপাণি যে সময়কালটার কথা বলেছিলেন সেটা কত বছর? আচ্ছা, যে ভাগ্যবন্তের জীবনরথ চক্র অব্যাহত গতিতে এগিয়ে চলে নির্দিষ্ট মসৃণ পথে, সময় তাদের গলা টিপে ধরবার সুযোগ পাচ্ছে কোথায়? তাহলে গলা টিপে কি ধরার কথা বলা হয়েছে? সেটা হলো সময়। তাদের কাছে একটা বৎসরের অর্থ একটাই বৎসর, ৩৬৫ দিনের বিরাট একটা সমষ্টি নয়। যে বেচারাদের চলতে হয় এবড়ো খেবড়ো আঁকাবাঁকা পথে, নিতান্ত হেঁচড়ে হেঁচড়ে, তারাই জানে বৎসর কত দীর্ঘ, আরো কত দীর্ঘ ৫টা ৬টা বৎসর। তাই ইতিহাসের উপাদান ঘন্টা নয়, ঘটনা। ইতিহাসের উপাদান কি? তাই ইতিহাসকারের লেখনী অনায়াস অবহেলায় ২০-২৫টি বছর অতিক্রম করে যেতে পারে একটি মুহূর্তে, যদি সেটা হয় সংঘাত সংগ্রামহীন শান্তির দিন। সেদিনের হিসাব কেবলমাত্র সাল তারিখের হিসাব, তার জন্যে একটা ছত্রই হয়তো যথেষ্ট। আবার হয়তো একটি দিনের কাহিনী লিপিবদ্ধ করতে কেটে যায় কত অজস্র দিন। জীবন ইতিহাসের লিখন ভঙ্গিও কি তাই নয়? বীণাপাণির নিটোল পরিতৃপ্ত জীবনের ৫ বছরের সঙ্গে তুলনা চলবে দুঃখিনী সুকৃতির বৈচিত্র্যহীন অচল অনড় ৫টি বছরের? তুলনা চলবে লীলার সঙ্গে রেবার, যার কাছে ৭ থেকে ১২ বছরে আসার অর্থ বার কয়েক জামা জুতোর মাপ বদলানো মাত্র। কার এখানে তুলনার কথা বলা হয়েছে? লীলার সঙ্গে রেবার। রেবাটাকে মনে আছে? হ্যাঁ, বীণাপাণির মেয়ে লীলার বান্ধবী। হুম, ঠিক আছে। লীলার সঙ্গে রেবার সখিত্ব, তাই কবির ভাষায় বলা চলে ভেঙে ভেঙে যায়, মুছে মুছে যায় বারে বারে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। লীলার গাম্ভীর্যের বেড়া আর বীণাপাণির নিষেধের গণ্ডি অতিক্রম করে করে কতই আর অগ্রসর হতে পারে বেচারা। জয়ন্তর মতো স্বাধীন তো নয় সে, অত চৌকসও নয়। নইলে সুকৃতি দেবীর ক্রমবর্ধমান ব্যাধি যখন লীলাকে যখন লীলাকে স্কুল ছাড়তে বাধ্য করিয়েছে, আর বিহরাকুলা রেবা সখী সন্দর্শনের অভাবে নিতান্তই ম্রিয়মাণ, তখন কিনা জয়ন্ত কোন ফাঁকে আসা যাওয়া করে 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 সে বাড়িতে রীতিমতো একটা কায়েমি আসন করে নিয়েছে। কে জানতো সুকৃতির জন্য ডাক্তার আনা, ঔষধ আনা, অযাচিত উপহারের ছুতোয় পথ্য জোগানো জয়ন্তর ডিউটির মধ্যে পড়ে গেছে ইত্যবসরে। উপযাচক হয়ে নিজেই একদিন জয়ন্ত বোনকে সংবাদটা দিল, যদি বান্ধবীর রুগ্না জননীকে দেখতে যাবার ইচ্ছে থাকে রেবার, তো চলুক জয়ন্তর সঙ্গে, গাড়ি নিয়ে ওই দিকেই যাচ্ছে। মাকে কিন্তু যেন বলে দিও না দাদা, রেবা চুপি চুপি বলে, মা শুনলে বকুনি লাগাবি। মাকে? পাগল হয়েছিস? আচ্ছা, আমি তো প্রায়
আমি তো প্রায়ই যাই, বলি নাকি? তুমি প্রায়ই যাও? কোথায় দাদা? ওদের বাড়ি। দোষ খালনের সুরেই কতকটা জয়ন্ত তাড়াতাড়ি শেষ করে কথাটা। বাড়িতে ছেলে বলতে তো কেউ নেই, তিনটেই মেয়ে মানুষ, আত্মীয়রা দেখে না। এদিকে অত বড় একটা রুগী, কে ওষুধ এনে দেয় তার ঠিক নেই। তুমি এনে দাও দাদা তাহলে। এখানে হচ্ছে যে ওই লীলার মায়ের জন্য, মানে সুকৃতি দেবীর জন্য কে ওষুধ এনে দিত? এই জায়গাটা। তারপরে হচ্ছে আমি তো প্রায়ই যাই। আচ্ছা, তারপরে হলো তুমি এনে দাও দাদা। আনন্দ মিশ্রিত বিস্ময়ে দুই চোখ উজ্জ্বল হয়ে ওঠে রেবা। মাঝে মাঝে ওদিকে গেলে দি বই কি। বুড়ি কত খুশি হয়। বুড়ি তোর বন্ধু ঠাকুমারি। ও, আহা দাদা, তুমি খুব ভালো সত্যি। আমার যে কতদিন থেকে একবার যেতে ইচ্ছে করে। বেচারা লীলা ফার্স্ট হলো, অথচ নতুন ক্লাসে পড়তেই পেলো না। এই তো হাফ ইয়ারলি এসে গেল প্রায়, আর কবেই বা আসবে? রেবা ছেলে মানুষ, লীলার সঙ্গে এক বয়সী হলেও স্বভাব ধর্মে অনেকটাই ছেলে মানুষ। তবু লীলাদের বাড়ি এসে একটা জিনিস আবিষ্কার করলো সে, লীলার যেন কোথায় একটা পরিবর্তন হয়েছে। বইয়ের দৃশ্যেও অবশ্য বিরাট একটা পরিবর্তন হয়েছে। ফ্রক ছেড়ে শাড়ি ধরায়। নিতান্তই অভাবে পড়ে নিজের বধূ জীবনের স্মৃতি এক আধখানা তোলা শাড়ি বাক্স থেকে বার করে দিয়েছিলেন সুকৃতি দেবী লীলাকে। অনভ্যস্ত অগোছালো ভঙ্গিতে পরা শাড়িতে হয়তো অপূর্ব একটা শ্রীমণ্ডিত করে তুলেছিল তাকে। তবু তা ছাড়াও আরেকটু কিছু। লীলার চোখে মুখে ঔজ্জ্বল্য এলো কোথা থেকে? জননীর রোগ শয্যা পাশে, যেটা প্রায় বেমানান। লীলার গাম্ভীর্যের বেড়াটা কি একটু আলগা হয়ে যায়নি? দূরত্বের যে দুর্ভেদ্য বর্ম ছিল ওর মনের মধ্যে, সেটা যেন চিড় খেয়েছে। এ লীলার সঙ্গে অন্তরঙ্গতাও অসম্ভব নয় হয়তো। আর দাদা, দাদাটা দিব্যি মাসিমা ঠাকুমা ইত্যাদি পাতিয়ে ওস্তাদি করছে। কাণ্ডটা দেখো। সত্যি বলতে কি, একটু যেন ঈর্ষাই হয়ে পড়লো তার। যতই বোকা আর যতই ভালো মানুষ হোক, তবু মেয়ে মানুষ। ও বস্তুটার হাত এড়াবে কেমন করে? ওই বস্তুটার হাত এড়াবে কেমন করে? কার হাত এড়ানোর কথা বলা হয়েছে? কিন্তু ঈর্ষা না করেই বা উপায় কি? দাদা তার পড়া বলে দিচ্ছে, কি অঙ্ক বুঝিয়ে দিচ্ছে, এ কথা কল্পনা করতে পারে রেবা? সেই দাদা লীলার স্কুল ছাড়ার ক্ষতিপূরণ করছে পড়িয়ে পড়িয়ে। প্রাণ খোলা প্রীতির সঙ্গে এ খবর সহ্য করা কঠিন বৈকি। যাই হোক, লীলাই তাকে অভ্যর্থনা করলো অন্তরঙ্গ সৌহার্দ্যে। তুই এসেছিস ভাই? কতদিন বলি তোর দাদাকে। দাদা রোজ আসে না রে। লীলা ঈষৎ অপ্রতিভ ভাবে বলে, রোজ নয়, ডাক্তারবাবুর সঙ্গে তোর দাদার চেনা আছে কিনা। ভিজিট দিতে হয় না আমাদের, তাই খবর টবর দিতে। ও মা, অত ভয়ে ভয়ে বলছিস কেন ভাই? আমি তো আর কিছু বলবো না, মা না জানলেই হলো। মানে দাদার এবছর পরীক্ষা কিনা। লীলার মুখ হঠাৎ একটু কঠিন দেখায়। বলে, পরীক্ষা বলে নয়, আমরা গরিব বলে। আমি জানি সে কথা, অনেকবার বারণও করেছি তোর দাদাকে, না শুনলে কি করব? মার কথা ছেড়ে দে। মাকে লুকিয়ে কত কাজ করি আমরা। বাবাই বলে সব কথা বলেন না। খুব রাগী না রে? হুম, তোর মা কিন্তু মোটেই রাগী নয় না? আচ্ছা,
লীলা গম্ভীরভাবে এই নৈর্ব্যক্তিক উত্তরটি দেয়। লীলা কিভাবে দেয়? নৈর্ব্যক্তিক ভাবে। এই লাইনটা থেকে প্রশ্ন আসে, এই শব্দটা থেকে। আমার মা তো অসুখ করলেই আরো বেশি রাগী হয়ে যান দাদা। কোথায় গেল? থার্মোমিটার হঠাৎ ভেঙে গেছিল কাল, তাই একটা এনে দেবেন বলে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে, রেবার দাদা এমন কি মূল্যবান হয়ে উঠল হঠাৎ যে তাকে কেন্দ্র করে দুই সখীর বিরহান্তিক মিলনক্ষণটুকু মর্মরিত হয়ে ওঠে। এটা মর্মরিত শব্দটা হয়তো অজ্ঞাত সারেই। রেবার সহজাত মন রাখা স্বভাব, তাহলে রেবার স্বভাব কিরকম? মন রাখা। হয়তো টের পেয়েছিল এ আলোচনা লীলার কাছে লোভনীয়, আর লীলা তার নীরস শ্রীহীন দিনগুলি হঠাৎ এমন মনোরম হয়ে উঠেছে কেন, সেটা না বুঝেই নিজেকে ভাসিয়ে দিয়েছে, এলিয়ে দিয়েছে বুদ্ধিবৃত্তিকে। বিবেচনাহীন অন্ধ এই হৃদয়াবেগ কি উত্তরাধিকার সূত্রে পাওয়া লীলা? আচ্ছা, বীণাপাণি শুধু ছেলের গতিবিধির খোঁজ নিয়েই ক্ষান্ত হননি, লীলার ইতিবৃত্ত সংগ্রহ করেছেন ইতিমধ্যে। নিতান্ত একটি বালিকার ইতিবৃত্তই বা কি, এইটাই হয়তো ভাবা স্বাভাবিক, কিন্তু লীলা যে আগাগোড়াই অস্বাভাবিক। গ্রস্তোদ্দিত সূর্যের মতো তার জীবন কুৎসিত কলঙ্কের গ্লানিতে মলিন, মৃত্যু বিবর্ণ। ভাগ্যবিধাতার এই নিষ্ঠুর পরিহাসের কাছে মাথা হেঁট করে অন্ধকারের অতল গহ্বরেই কি মিলিয়ে যাবে লীলা? এই যে, না রাহু মুক্ত সূর্যের মতো নিজের মহিমায় উজ্জ্বল হয়ে উঠবে কোনোদিন। বীণাপাণির মহা মুশকিল, দরকার মতো 18 নম্বরটা। আচ্ছা, এই জায়গা থেকে 18 নম্বর শুরু হয়েছে, দেখো এখানে দেওয়া নেই সেটা। এইখান থেকে ঠিক আছে। দরকার মতো সময়ে যে স্বামীটিকে পাবেন তার জো নেই। এবারে স্ত্রীর সঙ্গে অবশ্য কাজ কারবারের উন্নতি হওয়া ভালো বইকি, কিন্তু তা বলে সংসারটাকেও তো ভাসিয়ে দেওয়া চলে না। স্ত্রীর সঙ্গে একটা পরামর্শ করবার সময় থাকে না। তাহলে বীণাপাণি দেবীর স্বামী রবীন বাবু, তাই তো? এই যে বীণাপাণি ছেলের সমস্যা নিয়ে হাঁপিয়ে মরছেন, তার কি কিছু বিহিত করা দরকার নয়? এবার বলছে ঘুম না জুম, সাময়িকভাবে হলেও তার ব্যবহারটা প্রায় জমের মতোই নিষ্ঠুর আর অমোঘ নয় কি? কেমন অনায়াসে মানুষকে চলতি জগৎ থেকে ছিনিয়ে নিয়ে সরে পড়ে, কিছুক্ষণের জন্যে বটে, কিন্তু সেই কিছুক্ষণটুকুই যে স্ত্রী বেচারাদের একমাত্র পরমক্ষণ। অতএব তেমন দরকার পড়লে ঠেলা মেরে মেরেও নিদ্রাভিভূত স্বামীকে ঘুমের বাড়ি থেকে ফিরিয়ে আনা ভিন্ন উপায় কি? রবীনবাবু বার কয়েক ঠেলা খাওয়ার পর নিতান্তই হতাশ হয়ে উঠে বসে প্রশ্ন করেন, কি বললে? জয়ন্ত রেবার সেই বন্ধুর বাড়ি প্রায়ই যায়। বীণাপাণি স্বামী দেবতার উপবিষ্ট মূর্তি দর্শনে কিঞ্চিত প্রীত হয়ে আর একটু ঘনিষ্ঠ হয়ে বসে বলেন, আর তবে আর বলছি কি, আজ বলে নয়, সেই গোড়া থেকেই যাওয়া আসা বজায় রেখেছে। সে তো হয়েও গেল প্রায় 8-10 মাস। তাহলে এই 8-10 মাস ধরে কিন্তু জয়ন্ত যায়। রবীনবাবু এবার যেন ঈষৎ
সচেতন হন। হঠাৎ ওদের বাড়ি যাওয়া আসার দরকার কি পড়লো? দরকার বললেই দরকার। ওদের বাড়িতে নাকি বেটা ছেলে বলতে কেউ নেই। এমন অবস্থা নয় যে চাকর বাকর রাখে। এদিকে মাটা 12 মেশে রুগী। তাই উনি বাবু পরোপকারী মহাপুরুষ। তাহলে এখানে পরোপকারী মহাপুরুষ কাকে বোঝানো হয়েছে? জয়ন্তকে। হুম, তাদের দেখাশোনা করেন, ডাক্তার বদ্যি ডেকে দেন, এইসব। রবিনবাবু আশ্বস্ত চিত্তে বলেন, ও তাই? তা ছেলেটার যদি প্রাণে একটু মায়া মমতা থাকে সে তো ভালো কথা। আজকালের ছেলেদের তো ও বালাই থাকে না। তুমি বেশি বকো না। মায়া মমতা বলি, তোমার আমার অসুখ করলে একটু কাছে এসে বসতে দেখেছো কোনোদিন? লোক বুঝে মায়া মমতা। রবিনবাবু মৃদু ধমক দিয়ে ওঠেন, মুখের কোনো আটক নেই তোমার। আচ্ছা, কার সম্পর্কে বলা হয়েছে এই শব্দটা? মুখের কোনো আটক নেই তোমার। বিনা পানি দেবী। বাচ্চা একটা মেয়ে, আর এদিকে খোকা, ভারী বয়স হয়েছে ও। তাই দেখো, তুমিও বেশি বোকা সেজো না। 18-19 বছর বয়স, একেবারে খোকার বয়স না। আর মেয়ে মানুষের 12-13 কিছুই নয়, কেমন? আমার বিয়ে করে এনেছিলে কত বড়টি জানি না। সড়ক ঘুম পাচ্ছে ভীষণ। আচ্ছা, এখানে এরপরে রবিনবাবু আরেকবার ঈষৎ চকিত হয়ে বলেন, এত কথা তোমায় বললে কি? নিজেই স্বীকার করেছেন বাপধন, আমার জেরার মুখে ও তো কোন ছাড়। ওর বাপ পারুক দেখি দাঁড়াতে। আহা, সে তো পরীক্ষিত সত্য। সে তো স্রোতের মুখে তৃণখণ্ড মাত্র। এই লাইনটা যাকগে, বেশি মেলামেশা করতে নিষেধ করে দিও না হয়। দেখো, তুমি আর বেশি ইনোসেন্ট সেজো না, শুনলে গা জ্বলে যায় আমার। আমার নিষেধে তো সবই হবে। কথায় বলে সমুদ্রে বালির বাঁধ। এই জায়গাটা বালির বাঁধ, যা ক্ষণস্থায়ী। এটা একটা প্রবাদ বাক্য। আমি ওসব বলতে পারবো না বলে গুছিয়ে শুয়ে পড়েন রবিন বাবু। তারপরে, বাহ, তুমি যদি সেই গরিব বেচারাদের বাড়ি গিয়ে কিছু বলে আসো তাহলে। আমি অমন যার তার বাড়ি যাই না, বুঝলে? বাড়ি বসেই সবাইকে চিট করতে পারি, ঢিট করতে পারি, ঢিট। তা তো পারোই। সে কথা আমাকে আর নতুন করে কে বুঝবে? তবে কথা হচ্ছিল, মেয়েটি তো বেশ সুন্দরী, আমাদের স্বজাতীয় বোধ হয়। বউ করলেই বা মন্দ কি? আহা, কি কথাই বললেন! জাতকুলের ঠিক হলো না, বউ করব। কলকাতায় বড় মাসিকে চিঠি লিখে সন্ধান নিচ্ছি আমি সমস্ত। যদি তেমন দরকার পড়ে ওদের বাড়ি যেতেই পেছপা হব না। আচ্ছা বটে, খামোখা কি এত অদ্ভুত সন্দেহ পুষে বসে আছো? ওগো মশাই, বিনা পানি অত ভূত নয়। কিছু কিছু খবর পেয়েছি আমি। খোকার মা আগে নাকি ওই মেয়েটার কাকার বাড়ি কাজ করতো। চুপি চুপি বলেছে আমায়। ও মেয়ে কুড়ানো মেয়ে। বাড়ির মেজ বউটা বুঝি বাজা ছিল, তার উপর বিধবা হয়ে কেঁদে কেটে বেড়াতো। একদিন গঙ্গা নাইতে গিয়ে কি করে যেন মেয়েটাকে পায়। আচ্ছা, এবার হলো, এখানে আর সেরকম কিছু নেই। এখানে এটা ভুল করেছে এই জায়গাটাতে।
এখানে 18 করেছে। ওই মিটমিটে হ্যারিকেনের ওই জায়গাটা থেকে 19 হবে। হ্যাঁ, এখানে সেরম কিছু নেই। আহতা ফণিনী, কি একটা কথা আছে যেন, ফণিনীর মতোই মনে মনে পুষতে থাকেন তিনি। বটে, আচ্ছা, স্বামী পুত্তুর দুজনকেই দেখে নেবেন তিনি, অথবা তাদের দেখিয়ে দেবেন নিজের ক্যাপাসিটি। খোকার বউ করবেন? ইস, বউ করবার কর্তা তুমি? বরং ছেলের বিয়ে না হয় তাও ভালো, তবু পথে কুড়োনো মেয়ে, গলায় দড়ি। এটা হচ্ছে 19 হবে। মিটমিটে হ্যারিকেনের আলোয় বইয়ের অক্ষর দেখা বিদ্যুৎ আলোকে অভ্যস্ত চোখের পক্ষে যথেষ্টই কষ্টকর। কাজেই মাথাটাকে আলোর আরো কাছাকাছি হেঁট করতে হয় জয়ন্তকে, কিন্তু মুশকিল এই, আরো একটা মাথা সেই কর্মেই নিযুক্ত। অতএব ঠুকে যাওয়া ছাড়া উপায় কি? বারেই বারেই ঠোকাঠুকি হয়ে যায়, বারে বারেই ঠোকাঠুকি হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে মিটমিটে হ্যারিকেনের আলোয় বইয়ের অক্ষর লেখা বিদ্যুতালোকে অভ্যস্ত চোখের পক্ষে যথেষ্টই কষ্টকর, ওই জায়গাটা। এবারে হলো এখানে সেরকম কিছু নেই। উত্তরে জয়ন্ত হাসবে বই কি, না হেসে থাকা যায়? মন্দ কি, শিং বেরোলে কেমন দেখতে লাগে দেখা যেত, বেরোলে আপনারই বেরোবে। ইস, কেন শুনি? কারণ আপনি ইচ্ছে করে ঠুকছেন। ইচ্ছে করে তার মানে? এ যে অন্যায় দশারু। ইচ্ছে করে মানুষে ইচ্ছে করে মানুষে মাথা ঠোকে? এটা মাথা হবে। মাথা হবে এটা। মানুষে ঠোকে কিনা জানি না, মানুষে ঠোকে কিনা জানি না, আপনি তো ঠুকছেন দেখছি। বেশ, তার মানে আমি মানুষ নই, কেমন? বাহ, আমি বুঝি তাই বলছি। আচ্ছা, এখানটা আর একটু বুঝিয়ে দিন, থাকবে। আজ আর পড়ে না। লীলা আরেকবার অনুচ্চ স্বরে হেসে ওঠে। রোজই তো। থাকবে, কষ্ট করে তবে আর আসেন কেন রোজ রোজ? জয়ন্ত 1 মিনিট চুপ করে থেকে বলে ওঠে, আসতে ভালো লাগে যে, না এসে থাকতেই পারি না। শুনে রাগ করলে? কেন রাগ করব কেন? লীলা, হঠাৎ আপাদমস্তক কেঁপে ওঠে লীলা। কতবারই তো ডাকে জয়ন্ত, কিন্তু এমন অদ্ভুত গম্ভীর গভীর স্বরে তো নয়। আজ কেন? লীলা কি বলছেন? হঠাৎ আপাদমস্তক কেঁপে ওঠে লীলার, এই লাইনটাতে দাগ দাও। এই যে, কতবারই তো ডাকে জয়ন্ত, কিন্তু এমন অদ্ভুত গভীর স্বরে তো নয়। আজ কেন? একটা অসহায় অবোধ দৃষ্টিতে তাকায় লীলা। বোধ হয় আরেকবার কেঁপে ওঠে। বালিকা চিত্তে সদ্যজাত কৈশোরের অনুভূতি কি এমনই অস্বস্তিকর? প্রায় আতঙ্কের মতো। প্রায় আতঙ্কের মতো। লীলা, বড় হলে আমি তোমাকেই। ও কি, ঘরের মধ্যে বাজ পড়লো নাকি খোকা? মা তুমি? বিনা পানি যে হঠাৎ নিজে এসে হানা দেবেন,
বিনা পানি যে হঠাৎ নিজে এসে হানা দেবেন এ আবার কবে ভেবে রেখেছিল বেচারা। মার আদেশ পালনার্থ চলে যেতে পারলে অবশ্যই খুবই ভালো হতো। মার চোখের সামনে থেকে কেটে পড়লেই বাঁচা যায়, কিন্তু এদিকে যে আর একটা সমস্যা, তুলনা করা ভালো দেখায় না, কিন্তু বাঘিনীর মুখে হরিণ শিশুর মতো। ঠিক আছে, এই লাইনটা। বিনা পানির খপ্পরে বেচারা লীলাকে ফেলে রেখেই বা যায় কি করে প্রাণ ধরে। তাছাড়া বিনা পানির তো রাগলে জ্ঞান থাকে না, হয়তো সুকৃতি দেবীকেই বা কি না জানি বলে বসেন। গরিব হলেও যে সম্ভ্রান্ত ঘরের বউ তিনি, এ কথা কি বিনা পানি মানবেন? বিনা পানির অভিধানে তো গরিব মানেই ছোট লোক, তাহলে বিনা পানির অভিধানে কি? এটুকু বুঝতে বাকি নেই জয়ন্তর, বিনাপানি যেভাবে সাঁজোয়া গাড়ি চড়ে আসা ভঙ্গিতে রুদ্রমূর্তিতে এসে অবতীর্ণ হয়েছেন, তাতে এবারই চৌকাঠ ডিঙানো জয়ন্তর এই শেষ। তবে পরিণামটা না দেখি চলে যাবে। অতএব ওঠবার আগে লীলার পাঠ্যপুস্তক আর খাতা পেন্সিল গুলো নিয়ে হেড মুন্ডে এমন ভাবে গোছাতে গোছাতে শুরু করে দেয় যেন তারই ভারী দরকারি জিনিস এসব। ক্রুদ্ধ দৃষ্টিতে একবার সেদিকে তাকিয়ে বিনাপানি রুক্ষ কণ্ঠের স্বরে লীলাকে প্রশ্ন করেন, তোমার মা কোথায়? বিনাপানির বিপুল দেহভার এবং আন্দোলিত বৃক্ষকাণ্ডের মতো বাহুলতার আন্দোলন দেখেও আজ আর হাসি আসে না লীলার। শুষ্ক স্বরে বলে, মার অসুখ। আচ্ছা, অসুখ তা জানি, আছেন তো কোনোখানে নাকি হাসপাতালে গেছেন? আচ্ছা, তারপরে হচ্ছে মা বলে ডাকছে, জয়ন্তর কণ্ঠে প্রতিবাদের সুর। তাহলে জয়ন্ত কি করছে? প্রতিবাদ করছে। না, এদের উপর মায়ের এই ইচ্ছাকৃত অপমান চুপ করে সহ্য করা উচিত নয়। বিনা পানি অবশ্য গ্রাহ্য মাত্র করেন না জয়ন্তর প্রতিবাদ। একটু উকি মেরে পাশের ঘরের দরজায় গিয়ে দাঁড়ান। এই যে আপনারই বুঝি অসুখ? এখানে সেরকম কিছু নেই। এর পরের যে 20 নম্বর আমরা যে মানে দ্বিতীয় যে অধ্যায়টা শুরু হবে সেখানটা অনেকটাই, সেটা আরো বেশি অনেকটাই আরেকটু গুরুত্বপূর্ণ কম, প্রথম অধ্যায়টা থেকে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে এক জায়গায় আমরা দেখছি সুকৃতি যখন অনেক চেষ্টায় স্বর উঁচু করে লীলাকে ডাক দেন বিনা পানিকে বসবার যোগ্য একটা আসন দিতে, তখন গম্ভীর ভাবে বলেন, থাক থাক, বসতে আমি আসিনি আপনার বাড়ি, নিতান্ত বাধ্য হয়েই আসতে হয়েছে। কিছু মনে করবেন না, একটা কথা বলি, রোগে না হয় শরীরেই ঘুণ ধরে, বুদ্ধিতেও কি ঘুণ ধরে আপনার? এই কথাটা কে কাকে বলেছে? তারপর এখানে
এই যে আমার ছেলেটির সঙ্গে আপনার মেয়েটির এত মেলামেশার ঘটা, এটা কি খুব ভালো হচ্ছে ভাই? মনে কিছু করবেন না, আপনারা আশকারা না থাকলে আপনার ছেলের গুণের শেষ নেই দিদি। গরিবের ওপর দয়া করে আসে যায়, কত উপকার করে। মুখে আর কি বলবো দিদি, এমন ছেলে হয় না। ওসব ছেঁদো কথা শুনতে আসিনি, শুধুই আপনার ওপর দয়া করা হলে কত উপকার করত। সে আমি মা, আমার আর জানতে বাকি নেই, কিন্তু ভদ্র ঘরের ছেলের জাতকুল খেয়ে উপকারের শোধ দেবেন না, এইটুকু বলতেই আশা আমার। আপনার কথা বুঝতে পারছি না দিদি। বুঝতে কেন পারবেন না? মনে মনে খুব বুঝেছেন। বেশি বুঝিয়ে হাটে হাঁড়ি ভাঙতে আর চাইছিলাম না, কিন্তু কথা শেষ হবার আগেই পিছন থেকে শরৎ শশীর কণ্ঠ শোনা যায়। এটি কে বৌমা, কার সঙ্গে কথা বলছো? আচ্ছা, এখানে জাস্ট নর্মালি কথোপকথন হচ্ছে, শরৎ শশী আছে, শরৎ শশীর সঙ্গে সুকৃতি দেবীর সঙ্গে বীণা পানি, এবং সেই জায়গায় শরৎ শশীও রয়েছে। এখানে এই জায়গাটা শরৎ শশী কি বোঝেন কে জানে, বীণা পানির আবির্ভাবটাকে কি আশাপ্রদ মনে করেন, তাই হাসির আভাস মাখা সুরে বলেন, আমাদের কি আর এত ভাগ্যি হবে মা? হবে না কেন? বীণা পানির মুখে সেই কঠোর কুটিল হাসি। বামুনের ঘরের ছেলে, বামুনের ঘরের মেয়ে, বেথা হতে আর বাধা কি? তবে আপনার নাতনির ঠিকুজি কুষ্টিখানা একবার দিতে পারবেন কি? শয্যাগত মানুষটার চাইতে দাঁড়ানো মানুষটাকে বেছে নেন বীণা পানি অস্ত্র নিক্ষেপের ক্ষেত্র হিসেবে। বয়সের ব্যবধানটাকে অবশ্য গ্রাহ্য করেন না। গরিব, তাতে বিধবা, তার আবার মান মর্যাদা। শরৎ শশী আচমকা ঠিকুজি কুষ্টির প্রস্তাবে থতমত খেয়ে বলেন, ঠিকুজি? তা বিয়ে দিতে গেলে এসব তো চাই। হ্যাঁ তাই তো বলছি, তা দেবেন কোথা থেকে? আচার্যি পুরুত ডেকে তৈরি করিয়ে বোধ হয়। মা সুকৃতি দেবী দুর্বল হলেও দৃঢ় স্বরে বলেন, ওকে বলুন মেয়ে আমার নেহাত নাবালিকা, এক্ষুনি বিয়ের কথা কি? আপনার বউ বোধ হয় ভেবেছেন ছেলের সঙ্গে ওর ওই পথে কুড়োনো মেয়েটির বিয়ে দেবার চেষ্টাতেই বাড়ি বয়ে এসেছি আমি। তা যদি ভেবে থাকেন, দয়া করে চুপ করবেন আপনি। আর্তস্বরের মতো শোনায় সুকৃতির আবেদন। এখানে ওকে কি বলছে, যে ওই পথে কুড়োনো মেয়ে, এই বিশেষণে বিশেষিত করা হচ্ছে। জয়ন্তর তীব্র ডাক শোনা যায় এই সময়, যে কি বকছো পাগলের মতো, তা আমাকে পাগল বলবি বই কি? মনে যেন খোকা, তোমার মা না জেনে শুনে কাউকে এত কথা বলতে যায় না, এটা এত হবে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে ওই যে বীণা পানির পিছনে যে দুটি ছায়া দেখা যাচ্ছে, সেই কিশোর দুখানি মুখের দুজোড়া অবাক ব্যাকুল দৃষ্টি কল্পনা করে মরিয়া হয়ে ওঠেন সুকৃতি দেবী। তাহলে ওর পিছনে যে ছায়া দেখা যাচ্ছে, একটা হচ্ছে জয়ন্তর আর একটা হচ্ছে লীলার। ওমা, আমার ঘরে শীত কাটার চেষ্টা? বলি আপনিও তো আছেন একজন বুড়ো মানুষ, হরি নামের মালা হাতে বলুন দেখি সত্যি মিথ্যে, এ মেয়ে আপনার বউয়ের পেটের মেয়ে, কি পথে কুড়োনো মেয়ে? শরৎ শতী ইতস্তত শরৎ শশী ইতস্তত করে বলেন,
তা মানুষের কি পালিত ছেলে মেয়ে থাকে না মা? তাতে এত দোষেরই বা কি আছে? বিনাপানি কথায় হারবেন এটা আশা করা যায় না, তাই সঙ্গে সঙ্গেই উত্তর দেন, থাকার দোষ নেই মা, নির্দোষ ভদ্র ঘরে চালাবার চেষ্টা করাই দোষ। আচ্ছা, এবার হলো যে কিন্তু বিনাপানি আজ স্থির করে এসেছেন ছেলের মন থেকে যাতে এই মোহটুকু একেবারেই মুছে যায়। এখানে মোহ বলতে কাকে বোঝানো হয়েছে? লীলার প্রতি যে সে আকৃষ্ট সেটা। উল্টে নিজেই কার প্রতি মোহের কথা বলা হয়েছে? উল্টে নিজেই তিনি দোষী সেজে বাড়ি ফিরবেন নাকি? তাহলে তো সহানুভূতিতে গলে গিয়ে ছেলে এই দিকে বেশি করে ঢল নামাবে। তারপরে বলছে যে ঘরে থাকলে ও মেয়ের হাতে কি জল খেতে হবে না আপনাকে? এই যে লীলা, নাকি তুমি বাছা একটু ওদিকে যাও দেখি, হাঁ করে সব শোনবার দরকার নেই। ওমা, এ মেয়ে যে নড়ে না দেখি, মরুক গে। বছর 6-7 আগের কথা বলছি, আমার মাস্তুতো ভাইয়ের সম্বন্ধ হয়েছিল এক জায়গায়। বলেছিল তো কোথাকার যেন জমিদার, তা তেমন জমিদারি আমার মাসি 7 বার কিনতে পারে। সে যা, কোণে দেখতে আমিও গিয়েছিলাম, সেখানে দেখেছি আপনাদের এই লীলাকে। বলি শুনুন তবে, সেখানে গিয়ে এক কীর্তি, কর্তা নেই, শুধু গিন্নি আর সেই মেয়ে যাকে দেখতে গিয়েছিলুম আমরা। বললে ওই একমাত্র মেয়ে 2 বছরের নিয়ে বিধবা। ওমা, বললে বিশ্বাস করবেন না, সেই মেয়ে আর এই আপনাদের লীলা তখন বোধহয় বছর 7-এর হবে। দুটিতে যেন এক ছাঁচে করা। অবাক হচ্ছেন বুঝি? এই মেয়ে যে সেইখানেই ছিল গো। এটি নাকি তার ভাইজির মেয়ে। হলেই হলো, সে ভাইজিকে যদি দেখতেন, যেন কালো কুমড়ো। আচ্ছা, এখানে ভাইজিকে কিসের সঙ্গে তুলনা করেছে? কালো কুমড়ো। ভাইজির নামটা মনে আছে? তরুবালা। হুম। শরৎ শশী অস্ফুট কণ্ঠে বলেন, তাহলে কালো মানুষের কি আর সুন্দর ছেলে মেয়ে হয় না বাছা? হয় না কি আর? হয়, কিন্তু আর একজনের ছাঁচে হবে কেন গা? জমিদার গিন্নিটির কাছে দুটি মেয়েকে বসিয়ে দিলে কারুর আর কিছু বুঝতে বাকি থাকে না। বিনাপানি চোখে মুখে একটা গোপন রহস্যের আভাস ফুটিয়ে তুলে একটা কুৎসিত ফিসফিস স্বরে বলেন, বড় ঘরের বড় কীর্তি আর কি। অল্প বয়সে বিধবা তো, তাহলেই বুঝুন। কি আর করেন, এ মেয়েটাকে ভাইজির মেয়ে বলে চালিয়ে আসছিলেন। মা ওকে বলুন, উনি যা জানেন তা শুনবার আমাদের দরকার নেই। কাতর অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠেন সুকৃতি দেব। তাহলে কাতর এবং দৃঢ় কণ্ঠে কে বলেছিলেন? সেটা হচ্ছে সুকৃতি দেব। লীলা আমাদের মেয়ে, আর কোনো কথা নয়। উত্তেজনায় উঠে বসেন সুকৃতি দেব। কিন্তু শরৎ শশীর কৌতূহল প্রবল হয়ে উঠেছে। রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়েটাকে এনে মাথায় করে নাচা প্রথম দিকে নিজেরই তার যথেষ্ট আপত্তি ছিল। ছেলে হলেও কথা ছিল একটা মেয়ে, তবু কেবলমাত্র সদ্য বিধবা বধূর সান্ত্বনার্থেই সয়ে নিয়েছিলেন সেই অসামাজিক কাণ্ড। কার অসামাজিক কাণ্ডের কথা বলা হয়েছে? ওই মেয়েটার জন্যই আরো 2 ছেলে তো তার পরই হয়ে গেল। তথাপি নেহাত দূরছাই করতে পারতেন না, প্রধানত বিধবা বউয়ের মুখ চেয়ে, দ্বিতীয়ত মেয়েটার অসামান্য সৌন্দর্য। রূপ জিনিসটা এমনই মারাত্মক।
আজ এখন বীণাপাণির মুখে এইসব গূঢ় রহস্যের কথা শুনে হঠাৎ যেন নিজেদের দিকটা কেমন দুর্বল ঠেকে। তাই সুকৃতির মতো বীণাপাণির মুখ বন্ধ করে দেবার দৃঢ়তা খুঁজে পান। বরং পুত্রবধূর উপর একটা অভিযোগের ভাব আমদানি করে বলেন, শোনবার দরকার একেবারেই নেই। তাই বা কেন বলছো বৌমা? ইনি যখন সব জেনে খোঁজ নিয়ে আমাদের হিত করতেই বলতে এসেছেন, তখন শুনতে দোষ কি? তারপরে আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার এই শখের কাজল গলায় গেথে মরবো বুড়ো বয়সে, এই আর কি। ধূমকেতুর মতো কোথা থেকে এসে উদয় হলেন এই গর্বিতা স্ত্রীলোকটি? এখানে কার কথা বলা হয়েছে? কার কথা বলা হয়েছে এখানে? ম্যাম লাইনটা খুঁজে পাচ্ছি না। এই রে, দাঁড়াও বলে দিচ্ছি। ধূমকেতুর মতো ওই যে লীলা জয়ন্ত অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্যারাটাতে আছে। পেয়েছি ম্যাম। আজ পর্যন্ত লীলার সামনে কোনোদিন কি উচ্চারিত হয়েছে লীলা পুরনো মেয়ে, লীলার জন্ম ইতিহাস রহস্যে আবৃত? তাড়িয়ে দেওয়ার কথা তো হচ্ছে না বৌমা। অবুঝের মতো রাগ করছো কেন? বিয়ে তো একদিন দিতে হবে। কুল শিল গণ গোত্র সব না জেনে কে বিয়ে দেবে? তবে হ্যাঁ, প্রমাণ চাই বই কি। বীণাপাণি গর্বিত ভাবে বলেন, প্রমাণ চান সবই দেখাতে পারি। তলে তলে নারী নক্ষত্র সবকিছুর খবর নিয়েছি আমি। আমরা তো তখন সেই সন্দেহে মেয়ে যথেষ্ট পছন্দ হওয়া সত্ত্বেও বিয়ে ভেঙে দিলাম। তারপরেই কানাঘুষো শুনলাম সেই দিনই নাকি ছোট মেয়েটা হারিয়ে গেছে, পথ নয় ঘাট নয় ঘর থেকে। সেই ছোট মেয়ে বলতে কার কথা বলা হয়েছে? টুনি। হ্যাঁ, তার ওই ছোটবেলাকার নামটা কি ছিল, পরে কি নাম হয়েছে এইটা? এ কি ম্যাম বাঙালি? গর্বিতা, গর্বিতা স্ত্রীলোক তো বিনা বিনা পানি তো। হুম। আহ 6 বছর আগেকার কথা বলছে, সেটা খেয়াল রাখতে হবে। হিসেব করাই আছে শরৎ শশী, ছেলের মারা যাওয়ার মাস 2 পরের কথা, না সন্দেহের কিছু নেই। তাই ব্যগ্রভাবে বলেন, হ্যাঁ তা সেই রকমই। তা হ্যাঁ গো মা, তাদের নাম ঠিকানা কিছু জানো না? নামটা মতো জানি না, ভবানীপুর পদ্মপুর পুকুর এই ঠিকানা ছিল। দেশ হচ্ছে কাটোয়ার কাছে, না নদে জেলায় কোথায় যেন এখন শুনলাম। মেয়েটার বুঝি বিয়ে হয়ে গেছে। মা যে কিনা কাশি বাস করছে, মানে এখানে কার কথা বলা হয়েছে? মহালক্ষ্মীর কথা বলা হয়েছে। করবেই তো, ওসব চরিত্রের মেয়ে মানুষের শেষ গতি কাশি ভিন্ন আর কি। এই যে এইটা যেটা হচ্ছে মহালক্ষ্মীর কথা বলা হয়েছে, কার উদ্দেশ্যে বলা হয়েছে? সেই যে কথায় বলে, তুলসীর মালা গলায় দিয়ে যাচ্ছি বৃন্দাবন। সুকৃতির একদা দোতলা একখানা বাড়ির রাস্তার ধারে বারান্দায় বসে বছর সাতেকের একটা মেয়ে যেমন করে
নিরুপায় আক্রোশে পরনের জামাটা দাঁতে চিবিয়ে চিবিয়ে শত ছিদ্র করে ফেলতো, তেমনি নিষ্ঠুর দংশনে জর্জরিত করে ফেলেছে লীলা পরনের শাড়িখানার মোচড়ানো আঁচলটা। সুকৃতির ছেলেবেলাকার গোলাপি মাদ্রাজি শাড়ি। তাহলে শাড়িটা কি ছিল? সে মেয়েটা যেন যেমন করে লোহার রেলিং এ ঠাঁই ঠাঁই করে মাথা ঠুকে দেখতো কতটা লাগা সহ্য করতে পারে সে, তেমনি করে লীলাও হয়তো এক্ষুনি নিজের মাথাটাকে নিয়ে পরীক্ষা করতে বসবে জানালার লোহার লোহার গড়াদের ওপর। আচ্ছা, আচ্ছা, এরপরে এক্সামিনের যে রেজাল্ট বেরিয়েছে, বাবু গ্র্যাজুয়েট হয়েছে, অর্থাৎ কার গ্র্যাজুয়েট হওয়ার কথা বলা হচ্ছে এখানে? জয়ন্ত। ম্যাম কোথায়? হ্যাঁ, তারপরে হচ্ছে বোঝা যাচ্ছে এই জায়গাটা, ওই যে এক্সামিনের রেজাল্টটা। যথেষ্ট পরিশ্রম করা হয়েছে বাবা, যাক তবু একটা কাজের মতো কাজ হলো। কম খেটেছেন এর জন্যে মাসিমাকে চিঠি লিখে তাকে দিয়ে তার সেই কে যেন সাত সম্পর্কের ভাসুর না দেওর বিশ্বনাথ বাবু, তার কাছে খবর নিয়ে এসব তথ্য সংগ্রহ করতে হয়েছে। বিশ্বনাথ বাবুর কথা মনে পড়ছে, বিশ্বনাথের গিন্নি নিজেই তো সেই তখন আছে ইঙ্গিতে জানিয়েছিল অনেক দিনের কথা হলেও বিনা পানির কিনা মন আছে। এ আর রবিন বাবুর মাথা নয় যে কালকের কথা আজকে ভুলে যাবে। বিনা পানির দিদির বিয়েই যে পদ্য ছাপা হয়েছিল, এখনো সে পদ্য গড়গড় করে মুখস্থ বলতে পারেন বিনা পানি। এই যে কার বিয়ের পদ্য বলতে পারে, সেটা হচ্ছে নিজের দিদির বিয়ের। এখানে সেরকম কিছু নেই। ভীষণ শোনা যাচ্ছে না, ভয়েসটা ব্রেক করছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে যত প্রবল প্রেমী হোক, হতাশ প্রেমে কে কবে বিরাগী হয়েছে। চাকরি ছেড়েছে, নিদেন একটু রোগাও হয়েছে, দিব্যি বিয়ে থাওয়া করে ঘর সংসার করে। বড়জোর কোনো সূত্রে তার পূর্ব প্রণয়ীর সঙ্গে দেখা হয়ে গেলে দু একটা ধোঁয়া ধোঁয়া কথা, চেষ্টাকৃত একটু ভাবুকতা, খুব বেশি হলো তো তার মেয়েটেকে টফি চকলেট খাওয়ানো, কি দামি গোছের খেলনা উপহার দেওয়া, ব্যাস যথেষ্ট যথেষ্ট। অতএব ছেলের জন্য ভাববার কিছু নেই। সংসারের রীতিনীতি দেখতে দেখতে হাড় হদ্দ হয়ে গেল বিনা পানির। ঠিক আছে, সংসারের রীতিনীতি কে দেখতো? সেটা হচ্ছে বিনা পানি। মূল টেক্সটে কিন্তু এই জায়গা থেকে 20 নম্বর শুরু হয়েছে। তোমাদের আমি জানি না যে তোমাদের কি আছে, আমার বই এখান থেকে 20 নম্বরটা শুরু হয়েছে। হ্যাঁ ম্যাম 20 আছে।
এখানে আবার মানে সংসার আগে হ্যাঁ মিটমিটে লণ্ঠনের জায়গা থেকে এখানে আবার শুরু হয়েছে। দেখেছো কতগুলো জায়গা ওলট পালট আছে এই পিডিএফ গুলো। মিটমিটে লণ্ঠনের আলোটা তেলের অভাবে এই খানিক আগে নিভে গেল। অন্ধকার পাথরের মতো ভারী অন্ধকার, যেন চারিদিক থেকে চেপে ধরতে আসছে লীলাকে। তাহলে কাকে চেপে ধরতে আসছে? সেটা হচ্ছে লীলাকে। তারপরে হচ্ছে আচ্ছা সুকৃতি দেবী কিসের রোগ ছিল তার? হাঁপানি রোগী সুকৃতি দেবী। অসম ছন্দ নিঃশ্বাসের কেমন যেন একটা আতঙ্ককর শব্দ। দন্তহীনা শরৎ শশীর পলাতক দন্তরুচির শূন্য ঘর দিয়ে বেরিয়ে আসা বিপথগামী নিঃশ্বাসের অস্বস্তিকর শব্দ। উঠানের প্রকাণ্ড কাঁঠাল গাছটার চিরবাসিন্দা ঝিঝি পোকাগুলোর বিশ্রামহীন একটানা শব্দ। অদূরবর্তী রেল স্টেশন থেকে ভেসে আসা সিটি আর ঘন্টির শব্দ, তার সঙ্গে লীলার নিজের ভয়কাতর হৃৎপিণ্ডের উত্তেজিত ধুক ধুক শব্দ, সব মিলিয়ে অন্ধকারটাকে যেন জীবন্ত করে তোলে। কোন ধরনের শব্দ? ধুক ধুক শব্দ। বোধ করি শিশুর অনুভূতির কাছে কিছুটা ধরা পড়ে। তাই শিশুরা শব্দের রূপ দেখতে পায়, স্পর্শ পায় অন্ধকারের, আর অনুভূতির ধার অধিকতর তীক্ষ্ণ। টুনির মতো অবজ্ঞাত শিশুর, লীলার মতো গোত্রহীন অসম্মানিত জীবের। বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিজের মধ্যে গুটিয়ে রাখতে পারে বলেই ভিতরের জগৎটা বিস্তৃত হয়ে ওঠে তাদের। আচ্ছা এখানে কিছুটা ওই কাঁঠাল গাছের এই জায়গাটা ঘরের মতো নিরন্ধ অন্ধকার নয়, মিউনিসিপ্যালিটির অকিঞ্চিতকর আলোগুলো পথের একটা ইশারা দিচ্ছে। কারা দিচ্ছে? মিউনিসিপ্যালিটির আলো। যে পথ আজীবন দুর্নিবার বেগে আকর্ষণ করেছে লীলাকে। লীলাকে পথ আকর্ষণ করেছে কে? লীলা। পথ। অপরের দেওয়াস এই লীলার খোলসটার মধ্যে এতদিন যে ঘুমিয়েছিল সেই টুনিকে। কঠিন সংসারের রূঢ় আঘাতে খোলসটা গেল টুকরো টুকরো হয়ে। আবার চেনা যাচ্ছে টুনিকে। পথ তাকে হাতছানি দিচ্ছে। এই পথ তাকে রক্ষা করবে অসম্মান থেকে, বাঁচাবে অপমানাহত মুখখানাকে অপমানকারীর দৃষ্টির সামনে দেখিয়ে বেড়াবার লজ্জা থেকে। অনিশ্চয়তার এমন ভয়ঙ্কর মাধুর্য আর কোথায় আছে পথের মতো? সুকৃতি দেবী লীলার মা, লীলা নামধারী খোলসটার মা বটে। টুনির বিধাতা এমন নির্দয়, একটু পরে এসে দেখো এই জায়গাটাতে তেমন কিছু নেই। এখানে আচ্ছা এইখানে একটা হচ্ছে, আচ্ছা মহালক্ষ্মী শুধু মণির মা। আর মণি? মণিকে মণিকে মনে পড়লেই সমস্ত মন তার পায়ে আছড়ে পড়তে চায় কেন? মাসি বলে? তরুবালা যদি টুনির মা নয় তবে মণি বা মাসি হবে কোন সুবাদে?
সেখানেও কি তবে কেউ তাকে পথ থেকে কুড়িয়ে এনেছিল? নিতান্ত অনিচ্ছায়, নিতান্তই দায়ে পড়ে, তাই অত অবজ্ঞা? মণি মহালক্ষ্মী তরুবালা, টুনির সঙ্গে কেউ জন্মসূত্রের বন্ধনে বাঁধা নয়। টুনির মা নেই, বাপ নেই, ঘর নেই, আকাশ থেকে পড়েছে টুনি। টুনির বিধাতা এমন নির্দয় রহস্যপ্রিয় কেন? এইটাই। কেন টুনির পরিচয় এমন অন্ধকারে ঢাকা? বেশ, নাই থাকুক পরিচয়, তাতে কার কি ক্ষতি? বারবার তার দিকে আঙুল বাড়িয়ে সেই কথাটাই স্মরণ করিয়ে দেবার কি দরকার? এত বড় পৃথিবীতে এত কোটি লোকের মধ্যে একজনের জন্যে মাথা ঘামাতে ছাড়বে না লোকে? অবহেলা করবে, অবজ্ঞা করবে, কিন্তু অগ্রাহ্য করবে না, পারবে না অগ্রাহ্য করে উড়িয়ে দিতে। আচ্ছা, তারপরে আর তেমন কিছু নেই। এখানে টুনি আকাশ থেকে পড়ুক, কিন্তু তরুবালা তার মা নয়। কিন্তু কি সুন্দর শান্তি! নীরদার গায়ে গা ঠেকিয়ে বসে যত ইচ্ছে পান্দোক্তা খাক তরুবালা, টুনির আর আপত্তি করবার কিছু থাকবে না। খানিকটা ফ্ল্যাশব্যাকে গিয়ে আবার দেখাচ্ছে, অর্থাৎ তার ভাগ্যের যে পরিহাস তার কথা বলা হয়েছে, টুনির ভাগ্যের পরিহাসের কথা, তাতে তরুবালার কিছু এসে যায় না, এটাই। রাত দুপুরে গেল কোথায়? শরৎ শশীর সদ্য ঘুম ভাঙা 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 গলার আওয়াজ যেন অন্ধকারকে চিরে চিরে ছড়িয়ে পড়তে থাকে। কপাটটা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো লীলা। কি বলছেন শরৎ শশী? এসব কি কথা? ওমা, আমি কি করব গো, মাথা খুঁড়ে মরতে ইচ্ছে করছে যে। সেই ছোঁড়ার সঙ্গে পালালো নাকি? এদিকে যে তোর মার শ্বাস উঠেছে। বৌমা, ও বৌমা, অমন ধারা করছো কেন বাছা? ও বাড়ির বৌমাদের ডাকবো, বলাইকে, নন্দকে? এই যে কোথায় ছিলি? আচ্ছা, এখানে তার যে আরো দুজন ছেলে তার নাম দিয়েছে বলাই আর নন্দ, এটা খেয়াল রেখো। মাঝরাত্রিরে এ কোন ঘোর বিপদে ফেললেন মধুসূদন? মধুসূদন মানে এখানে ঈশ্বরের কথা বলা হয়েছে। ওরে ও বলাই, ও নন্দ, মেজ বৌমা যে হয়ে গেল, আমার লক্ষ্মী প্রতিমা বৌমা রে, বড় দুঃখ পেয়ে গেলি মা। আমাদের মায়া কাটিয়ে কোথায় গেলি মারে? আচ্ছা, বাঙালির সংসারে চিরন্তনী সুর, আজন্মের শিক্ষায় বারবার অভ্যাসে এ সুর মুখস্থ হয়ে গেছে শরৎ শশীর। ছন্দ পতন হয় না। আচ্ছা, তারপরে অর্থাৎ দেখা গেল যে এখানে সুকৃতি দেবী মারা গেলেন। সুকৃতির শ্রাদ্ধের তিল ষোড়শ না হোক, তিল কাঞ্চন তো হবে। শরৎ শশী যদি চিরদিন বেঁচে থাকেন, তিল বাঁচতে পারবো না বলে আদিক্ষেতা করলে চলবে কেন? পেটের ছেলের বেলাতে পারলেন, এ তো ছেলের বউ। তবে চোখটা আজকাল বড় খারাপ হয়ে গেছে, বেশি নিরীক্ষণ করে কিছু দেখতে গেলেই জল পড়ে। এই অবস্থায় হঠাৎই দেখা গেল শরৎ শশীর দরজায় এসে একটা গাড়ি থামলো। তার থেকে নেমে এলেন সাহেবী পোশাক পরা এক ভদ্রলোক, আর প্রায় সাহেবের মতো চেহারা,
তার পিছনে একটি বউ। কুমোরের হাতে গড়া সরস্বতী প্রতিমা নাকি, সর্বাঙ্গে অলংকারের ঝলমলানি না থাক, অবস্থাপন্ন বলে চিনতে ভুল হয় না। কে দুজন এলো বুঝতে পারছো? জ্যোতিপ্রকাশ আর ওই টুনির মা আর কি, মানে মণিমালা। আচ্ছা, এবার হচ্ছে বলছে যে আমরা কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? দেখেই বুঝেছি। তা কার বাড়ি খুঁজছো বলো তো? ভদ্রলোক বিব্রত ভাবে একবার স্ত্রীর দিকে তাকান। ঠিক কিভাবে কথাটা পারবেন? শরৎ শশী কপালে একটা চাপড় মেরে বলে ওঠেন, আমার কপাল, সেই মেয়েকে খুঁজতে এসেছো এতদিন পরে? সে মেয়ে কে হয় তোমাদের? তখন বলছে, আমাদের মেয়ে, আমাদের একটি মাত্র মেয়ে। কোথায় গেল সে? দ্রুত নিঃশ্বাসের সঙ্গে কথাটা উচ্চারণ করে দামি শাড়ি শুদ্ধই রোয়াকের ধারে বসে পড়ে সে। তোমাদের মেয়ে? শরৎ শশী সন্দিগ্ধ ভাবে বলেন, তা এতকাল কি ঘুমাচ্ছিলে বাছা? 6 বছর ধরে তো এইখানেই ছিল। আচ্ছা, এবার নারী কণ্ঠের তীব্র আর্তনাদ, এই যে একটু নিচে, নারী কণ্ঠের তীক্ষ্ণ তীব্র স্বর আর্তনাদের মতো শোনায়। এই লাইনটা কার আর্তনাদের স্বর? পালিয়ে গেল, আবার পালিয়ে গেল? কেন পালালো? হ্যাঁ, মণিমালা, মণি। ভদ্রলোকের গম্ভীর স্বর উচ্চারিত হয় ঈষৎ তিরস্কারের সুরে। আচ্ছা, তার সঙ্গে মণিমালার এই লীলার অর্থাৎ টুনির কোথায় তার মানে সুকৃতি দেবীর সঙ্গে দেখা হয়েছিল সেটা হচ্ছে, নিজে বুক বেঁধে সঙ্গে করে ঠাকুর দেবতা গুরু গঙ্গা করে বেড়াচ্ছি, সেই সময় বারুণীর যোগে গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গার ঘাটে পেলাম মেয়েটাকে। শেষ পর্যন্ত কি হলো তাই বলুন না মা। হলো আর কি, এই 8 দিন হলো আমার সেই বউ মারা গেল। সেই রাত্রিরে গোলমালে মেয়েটা কোথায় পালিয়ে গেল মা, আর কেউ দেখতে পেল না। একবারই লোকের চোখে ধুলো দিয়ে কি করে যে গেল, তাহলে দেখো আবার পালিয়ে গেল। আর খুঁজে পেলেন না মণি? ও কি হচ্ছে, শুয়ে পড়ছো কেন? উঠে পড়ো। ওই জন্যেই তোমাকে আনতে ভয় করে আমার। হ্যাঁ দেখুন, 12-13 বছরের একটি মেয়ে এতটুকু শহর থেকে হারিয়ে গেল, কেউ সন্ধান দিতে পারলো না। শরৎ শশী আরেকবার কপালে আঘাত করেন। কেই বা সন্ধান করছে বাবা, কার গরজ? এবার এখানে তাহলে, এবার এই জায়গাটাতে দেখো যে কার কথা শুনে, কার কথা শুনে আহ কার কথা শুনে ওই জ্যোতিপ্রকাশ আর মণিমালা এসেছিল, সেটা হলো বিশ্বনাথ বাবু। এই যে, না বাছা, সেই মেয়েই নিশ্চয়ই তোমাদের। শরৎ শশী নিজস্ব বুদ্ধির বশে এই কথায় জোর দিয়ে বলেন, হুবহু এই এর মতোই দেখতে, তাই চেয়ে দেখছি, অবিকল একরকম। কত লোকে কত কথাই বললে, আহা বেচারা লজ্জায় ঘেন্নায় মরমে মরেই আরো এ কাজ করলো। বড় শান্ত ছিল মেয়েটা। তোমাদের কাছ থেকে পালিয়েছিল কেন বলো তো বাবা? একমাত্র সন্তান তোমাদের। ঈশ্বরের নিয়মের বাইরে যাবার হুকুম তো কারোর নেই, কিন্তু কোনো সূত্রে কোনো সন্ধানই পাইনি। কার সন্ধানের কথা বলা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে একদম লাস্ট প্যারাতে
এখানে আর সেরম কিছু নেই, কথোপকথন চলছে। আহা মরে যাই, কিছু বলো না বাবা, মায়ের প্রাণ, ওঠো মা, ওঠো ধুলো থেকে, এ যেন সেই কুলে এসে তরি ডোবা। ছি ছি, সেই হতভাগীর কপালটাও দেখো, এমন রাজার মতো বাপ, লক্ষ্মী প্রতিমার মতন মা ভাগ্যে নেই, নিয়তি নিয়তি। এই লাইনটা, বাবা, মায়ের নাম আর মেয়েটির নাম, এই তিনটেই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। হতভাগী বলতে কাকে বোঝানো হয়েছে সেইটা গুরুত্বপূর্ণ। এরপর থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়। এই টোটাল 20টা চ্যাপ্টার আমি এই সপ্তাহে পরীক্ষা নেব, 10টা প্রশ্ন করে দিয়েছি, বাকি 10টারও করে দেবো। আমাদের তাহলে প্রথমটা হয়ে গেল, আর দ্বিতীয় বোধহয় 8টা বাকি, 8টা হয়ে গেলে এটা শেষ হয়ে যাবে। কারোর কিছু কোয়েশ্চেন আছে?